আসসালামু আলাইকুম। আমরা আজকে এমএফএস এর মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমের ক্লাস দেখব। মডিউল 3 লেকচার শিট 3 থেকে এই অধ্যায়টা অনেক বড় আমাদের। এটা হচ্ছে মোট প্রশ্ন এখানে আছে প্রায় 35-36টার মতো প্রশ্ন এখানে আছে। তো এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখছি। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মার্কেট। তো প্রাইমারি এবং সেকেন্ডারির উপর এর আগে কথা বলা হয়েছে। প্রাইমারি সিকিউরিটিজ নিয়ে আলোচনা করা হয়েছে, যে প্রাইমারি সিকিউরিটিজ কি, সেকেন্ডারি সিকিউরিটিজ কি। তো এখানে বলা আছে প্রাইমারি ও সেকেন্ডারি মার্কেট কি, এটা মার্কেট নিয়ে বলা আছে। আগে আলোচনা করা হয়েছিল সিকিউরিটিজ। সিকিউরিটিজ এর কথা আগে একটু মনে করিয়ে দিই, যে প্রাইমারি সিকিউরিটিজটি হচ্ছে আমরা সরাসরি কোম্পানির কাছ থেকে যারা ইস্যু করে সিকিউরিটিজ, সেই কোম্পানির কাছ থেকে যদি আমরা সরাসরি নিয়ে থাকি তাহলে সেটা হচ্ছে প্রাইমারি সিকিউরিটিজ। যেমন সহজ অর্থে যদি আমি বুঝিয়ে দিই, আমাদের এবিসি কোম্পানি শেয়ার ক্রয় করেছি, এবিসি কোম্পানি শেয়ার ক্রয় করেছি আমরা, তাহলে এই শেয়ার পারচেজটা হচ্ছে আমাদের কাছে, শেয়ারটা হচ্ছে আমাদের কাছে প্রাইমারি সিকিউরিটিজ। আর এই শেয়ারটা হয়তো আমরা দেখা যাচ্ছে কোনো কারণে টাকার দরকার হতে পারে আমাদের, সেই টাকাটা এখন দরকার, আমরা কি করছি শেয়ার মার্কেটে ওই শেয়ারটা আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছি আমরা। তাহলে এই যে শেয়ারটা আমরা নিয়েছিলাম এবিসি কোম্পানির কাছ থেকে, সেই শেয়ারটা এনার কাছে বিক্রি করে দিলাম। তাহলে ইনি কিন্তু সরাসরি এই এবিসির কাছ থেকে নেয়নি, ইনি কিন্তু আমার কাছ থেকে নিল, তাই না? তাহলে ইনি যে শেয়ারটা ব্যবহার করতেছে এটা হচ্ছে সেকেন্ডারি সিকিউরিটিজ। অর্থাৎ পূর্বে কোনো ইস্যুকৃত সিকিউরিটিজ যদি কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে বা প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন বা ক্রয় বিক্রয় হয়, তবে তাকেই সেকেন্ডারি সিকিউরিটিজ বলে। আচ্ছা, আপনারা হয়তো ধরতে পেরেছেন। এখন আলোচনা করব প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট। তাহলে প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেটের মধ্যে আমরা একটু যদি আলোচনা করি, সেটা আমরা ওইরকমই কিছু বুঝতে পারবো, যে প্রাথমিক বাজার বলতে সেই বাজারকে বোঝায়। এখানে কিন্তু আপনাদের মুখস্থ বিদ্যা কিন্তু আপনাদের খুব কাজে কম দিবে, আপনাদের বানে লিখতে হবে, মুখস্থ বিদ্যা তো থাকবেও না, শুধু পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে প্রাথমিক বাজার সেই বাজারকে বোঝায় যেখানে কোম্পানি, সরকার বা অন্যান্য সংস্থার বা প্রতিষ্ঠানের দ্বারা প্রথমবার নতুন সিকিউরিটি ইস্যু করা হয়। তাহলে আমরা এর আগে দেখছি প্রাথমিক সিকিউরিটিজ বা প্রাইমারি সিকিউরিটিজ, এখন মার্কেট, অর্থাৎ ওই সিকিউরিটিজটা যে মার্কেটে কেনা বেচা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কাছে প্রাইমারি মার্কেট। তাহলে আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি মার্কেট এবং সিকিউরিটিজ আমাদের একই অর্থে এগুলো ব্যবহার হচ্ছে আমাদের। যে আমরা প্রথমে যে কোম্পানির কাছ থেকে আমরা শেয়ার বা সিকিউরিটিজ ক্রয় করে নিব, সেটা যে বাজারে আমাদের ক্রয় বিক্রয় হবে সেটা হচ্ছে আমাদের কাছে প্রাইমারি মার্কেট। এই সিকিউরিটি গুলো ইস্যুকারীর জন্য মূলধন বাড়াতে জনসাধারণের কাছে বিক্রি করা হয়। প্রাথমিক বাজার বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ বাংলাদেশের যে শেয়ার ক্রয় বিক্রয়টা, সে শেয়ার ক্রয় বিক্রয়টা আমাদের এই যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দ্বারা নিয়ন্ত্রিত হয়, সে কথা বলা আছে। অর্থাৎ আমাদের প্রথম যে ইস্যুকৃত সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয় কোনো প্রতিষ্ঠান কর্তৃক, প্রথম যে সিকিউরিটিজ ইস্যু ক্রয় বিক্রয় করা হয় সেটাকে, সেই মার্কেটকে বলো আমরা প্রাইমারি মার্কেট। এখানে শুধু শেয়ারের কথা বললাম, একটা কোম্পানি কিন্তু শেয়ার ইস্যু করতে পারে, বন্ড ইস্যু করতে পারে, ডিবেঞ্চার ইস্যু করতে পারে, তাই না? তো এই জিনিসগুলো আর্থিক উপকরণ হিসেবে ব্যবহার হয়। এগুলো হচ্ছে কি আর্থিক উপকরণ, এগুলোর মাধ্যমে কোম্পানি কি করে, তার মূলধন সংগ্রহ করে, মূলধন সংগ্রহ করতে পারে এগুলোর মাধ্যমে। তাহলে এই প্রথম অবস্থায় কোম্পানি যখন প্রাথমিক অবস্থায় বন্ড বলেন, ডিবেঞ্চার বলেন, শেয়ার বলেন, এগুলো যখন কোম্পানি ইস্যু করে থাকে তখন সেটাকে আমরা প্রাইমারি মার্কেট বলি। এখানে উদাহরণ দেওয়া আছে যে ইনিশিয়াল পাবলিক অফারিং, আইপিও।
আইপিও যখন আমাদের ইস্যু করে তখন সেটা হচ্ছে জনসাধারণের কাছে যখন আমরা বিক্রি করি সেটা হচ্ছে আমাদের কাছে প্রাথমিক মার্কেট। আচ্ছা, সেকেন্ডারি মার্কেট। ঠিক সেকেন্ডারি মার্কেট আমরা সেকেন্ডারি যে সিকিউরিটিজ দেখেছি ওই রকম, অর্থাৎ সেকেন্ড হ্যান্ড জিনিস যে ক্রয় বিক্রয়ের জন্য যে কেনা বেচা, সেটাই হচ্ছে সেকেন্ডারি মার্কেট বা দ্বিতীয় মার্কেট এটা, তাই না? প্রথম বাজার তো হচ্ছে আমাদের কাছে প্রাইমারি বা একবার ফ্রেশ যে সিকিউরিটিসটা ক্রয় বিক্রয় হয় কোম্পানির সাথে সাধারণ জনগণের বা কোনো প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে প্রাথমিক বাজার। আর সাধারণ জনগণ যখন বা কোনো প্রতিষ্ঠান যখন এটা ক্রয় বিক্রয় করে ওই সিকিউরিটিসটা, সেটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ডারি হয়ে যায়। অর্থাৎ আমাদের কোম্পানির কাছ থেকে যে সিকিউরিটিটা নেই সেই সিকিউরিটিটা আমরা আমাদের কাছে রাখার পর আমরা যদি কারো কাছে বিক্রি করি তাহলে সেটাই হচ্ছে সেকেন্ডারি। তাহলে প্রাইমারি হচ্ছে কোম্পানির কাছ থেকে সরাসরি নিয়ে সেটা আবার অন্য কারো কাছে বিক্রি করে, সেটা হচ্ছে সেকেন্ডারি, তাই না? আচ্ছা, এটাই আমাদের এখানে বলা আছে যে সেকেন্ডারি মার্কেট বলতে সেই বাজারকে বোঝায় যেখানে আগে জারি করা সিকিউরিটিজ বিনিয়োগকারীদের মধ্যে কেনা বা বিক্রি করা হয়। এটা আপনার মতো করে আপনার ভাষা প্রয়োগ করবেন। এগুলা সাবজেক্ট কিন্তু আমি বলছি মুখস্থ কেউ ওরকম ভাবে লিখতে পারে না, কারণ মুখস্থ করার এনার্জি বা মুখস্থ করার আহ, ধৈর্য শক্তি আপনার খুব কম থাকবে, কারণ এগুলো মুখস্থ করে হবে না, আপনার মতো করে আপনি লিখতে হবে যতই যাই বলুক না কেন। আচ্ছা, তো তাহলে এখানে সেকেন্ডারি মার্কেটটাও তাহলে ওই রকম যে সেকেন্ডারি সিকিউরিটি যে মার্কেটটা ক্রয় বিক্রয় হয় সেটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। আচ্ছা, এখানে উদাহরণস্বরূপ বলা আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই বাংলাদেশের স্টক লেনদেনের জন্য ডিএসই প্রধান দ্বিতীয় বাজার। এসব প্রাথমিক বাজারে স্টক জারি করেছে তারা স্টক ডিএসই তে তালিকাভুক্ত করতে পারে এবং বিনিয়োগকারী এক্সচেঞ্জে সেই স্টকগুলি ক্রয় বিক্রয় করতে পারে। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ডারি মার্কেট এবং প্রাইমারি মার্কেট সম্বন্ধে জানলাম, ঠিক সেকেন্ডারি সিকিউরিটিজ এবং প্রাইমারি সিকিউরিটিজের মতো। আচ্ছা, এখন কিছু গুরুত্বপূর্ণ মার্কেট সম্বন্ধে আমরা দেখব, বা গুরুত্বপূর্ণ যে আমাদের বাজার গুলো আছে সে বাজারগুলো সম্বন্ধে আমরা দেখব। একটি হচ্ছে স্পট মার্কেট, একটি হচ্ছে ফরওয়ার্ড মার্কেট, একটা হচ্ছে অপশন মার্কেট। ফরওয়ার্ড মার্কেটের পাশাপাশি আরেকটি থাকে হচ্ছে ফিউচার মার্কেট। ফিউচার মার্কেট, ঠিক আছে? তো আমাদের এই ফরওয়ার্ড এবং ফিউচার মার্কেটের মধ্যে পার্থক্য আসে। ফরওয়ার্ড মার্কেটের পর এখানে আমাদের ফিউচার মার্কেট, ফিউচার মার্কেট, ঠিক আছে? আচ্ছা, ফরওয়ার্ড আর ফিউচার প্রায় একই রকম, এটা এবং এটা প্রায় একই রকম, একটু পার্থক্য আছে অপশন মার্কেট, এগুলো আমরা দেখবো এখন। এখন স্পট মার্কেট প্রথমে আমরা দেখবো। স্পট মার্কেট, এই যে স্পট মার্কেট। তো স্পট মার্কেটটা কি? স্পটে কোনো ঘটনা ঘটা, তার মানে কি একবারে খাড়ার উপরে একবার নগদে যে ঘটনাটা ঘটে সেটাই হচ্ছে স্পট, তাই না? তাহলে স্পট মার্কেট কি? স্পট মার্কেট হচ্ছে সরাসরি কোন দ্রব্য সামগ্রী যখন আমরা বিনিময় করব সঙ্গে সঙ্গে যে দেনা পাওনা নিষ্পত্তি হবে সেই মার্কেটকে বলে স্পট মার্কেট। কোনো বাকি বকেয়া নেই। কোন জিনিস দ্রব্য বিনিময় হবে, কোন দ্রব্য বিনিময় হবে, এক্সচেঞ্জ হবে, তাহলে সেই দ্রব্য এক্সচেঞ্জ করে আমরা দ্রব্য দিয়ে কি করব, ক্যাশ টাকা, আমরা ক্যাশ টাকা সঙ্গে সঙ্গে নিয়ে নিব বা নগদ সমতুল্য কোনো কিছু নিয়ে নিব, অর্থাৎ মূল্য পরিশোধটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। অন দ্য কাউন্টার এখানে আমাদের সঙ্গে সঙ্গে স্পটেই আমাদের ক্রয় বিক্রয়টা হয়ে যাবে, সেটা বলে স্পট মার্কেট। তাহলে স্পট বলতে আমরা বুঝি সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে যে লেনদেনটা সম্পন্ন হয় সেটাকে বলে স্পট মার্কেট। এখানে বলা আছে একটি স্পট মার্কেট হলো এমন একটি বাজার যেখানে আর্থিক উপকরণগুলি অবিলম্বে বিতরণের জন্য কেনাবেচা করা হয়। অন্য কথায় স্পট মার্কেটে লেনদেন ঘটনাস্থলেই নিষ্পত্তি হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে স্পট মার্কেট মূলত মুদ্রা বিনিময়ের জন্য ব্যবহৃত হয়, যেখানে ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান একে অপরের সাথে বা তাদের ক্লায়েন্টদের সাথে মুদ্রা ক্রয় বিক্রয় করে। উদাহরণস্বরূপ, একজন বাংলাদেশি আমদানিকারক যাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পণ্যের জন্য অর্থ প্রদান করতে হবে, সে স্পট মার্কেটে মার্কিন ডলারের জন্য বাংলাদেশি টাকা বিনিময় করতে পারে। অথবা আপনি সহজ কথায় আপনি কোনো কিছু বিক্রি করবেন সঙ্গে সঙ্গে নগদ টাকায় যেটা বিক্রি করেছেন এটা হচ্ছে আপনার স্পট মার্কেট। আচ্ছা, তো স্পট মার্কেট জানলাম, এখন দেখবো ফরওয়ার্ড মার্কেট। ফরওয়ার্ড মার্কেট কি? ফরওয়ার্ড মার্কেট এবং ফিউচার মার্কেট এই দুটোর মধ্যে আমাদের পার্থক্য আছে। তো ফরওয়ার্ড মার্কেট হলো যে ভবিষ্যতে কোনো কিছু বিক্রি করবে সেই চুক্তি আজকে করা।
অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু ক্রয় বিক্রয় হবে, সেজন্য আজকের চুক্তিবদ্ধ হওয়াটাকেই ফরওয়ার্ড বলে, ফরওয়ার্ড মার্কেট বলে। অর্থাৎ যে বাজারে ভবিষ্যতে কোনো পণ্য কেনা বেচা হবে তাকে ফরওয়ার্ড মার্কেট বলে। তো ফরওয়ার্ড মার্কেট এবং ফিউচার মার্কেট বা ফরওয়ার্ড মার্কেট এবং ফিউচার মার্কেট, এই দুটোর মধ্যে আমাদের পার্থক্য এখানে দেখানো নাই, এখানে নাই, তবে দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কিরকম? ফরওয়ার্ড মার্কেটটা হচ্ছে আমরা ভবিষ্যতে কোনো কিছু ক্রয় বিক্রয় করব, এই জন্য আগেই যদি আমরা চুক্তিবদ্ধ হই তাকে ফরওয়ার্ড মার্কেট বলবো। যেমন কিরকম হতে পারে, ধরুন আপনার এলাকার কোনো অর্থকরী ফসল কি কি আছে, পাট থাকতে পারে, ধান থাকতে পারে, আলু থাকতে পারে, এরকম বিভিন্ন রকম অর্থকরী ফসল থাকতে পারে। তো কোনো কৃষক যখন কোনো অর্থকরী ফসল যখন ওঠে তখন কিন্তু ওই যে সময় ওঠে সে সময় কিন্তু দাম কম থাকে, কমে মানে একবারে সবগুলো যোগান বেড়ে যায় বাজারে, তখন দামটা কমে যায়। তো দাম কমে যাওয়ার ফলে তখন ধরুন গম উৎপাদন হয় আপনার এলাকায়, তো কোনো কোম্পানি স্কয়ার বা প্রাণ আরএফএল বড় কোম্পানি তাদের গম নিবে, গম নিয়ে ময়দা তৈরি করবে। এই জন্য তারা কি করছে, তারাও খুঁজতেছে যে তারা গম কম দামে পারবে, কম দামে কিনবে। আর কৃষকও ভাবতেছে ওই সময় আমি বিক্রি করে দিব। তো ওই সময় বিক্রি করতে গেলে ওই সময় গমের আমদানি বেশি হবে, যে সময় গমের সিজন সে সময় আমদানি তো বেশি হবে, ধানের সময় যেমন আমদানি বেশি হয় ওইরকম। তো কৃষক ভাবতেছে যে আমি যদি ১,০০০ টাকায় গম এই সময় পাই, মানে মন পাইতাম, তাহলে বিক্রি করে দিতাম। এরাও ভাবতেছে ওটাই, যে ১,০০০ টাকা দিয়ে গম বিক্রি করে দেবে। সে গমটা উঠবে কখন? ধরুন গম উঠবে হচ্ছে এপ্রিল মে মাসের দিকে গম উঠবে। হুম, এপ্রিল মাসে, মার্চ, জানুয়ারি, মার্চ, মার্চ মাসে বা এপ্রিল মাসের দিকে গম উঠবে মনে করুন, এপ্রিল মে মাসের দিকে গম উঠবে। তখন এই যে চুক্তিটা আগে কৃষকের সাথে করতেছে, এই চুক্তি করাকে বলে ফরওয়ার্ড মার্কেট। যে ঠিক আছে ১,০০০ টাকা মন তখন দেবো, আপনার ধান যত গম আসবে সবগুলো গমই আমি কিনে নেবো, আমরা কিনে নেবো। এটা প্রাণ আরএফএল কোম্পানি এই কৃষকের সাথে চুক্তি করতেছে। কোন মাসে? এপ্রিল মাসে করে বিক্রি হবে এই জন্য, তাই না? তাহলে ভবিষ্যতে বিক্রি হবে এই জন্য কোনো পণ্য বা সেবার ক্রয় বিক্রয় হবে এই জন্য আজকে চুক্তিবদ্ধ হওয়াকে বলে ফরওয়ার্ড মার্কেট। আচ্ছা, এটার নাম শুনে আমরা বুঝতে পারছি এটা ফরওয়ার্ড মার্কেট। এখন এই ফরওয়ার্ড মার্কেট কিন্তু আমাদের এখানে ফরওয়ার্ড মার্কেটটা কিন্তু আমাদের এইরকম একটা বিষয়, এটা পরিবর্তন আমরা করতে পারি। ফরওয়ার্ড মার্কেটটা পরিবর্তন করা যায়। যেমন আমরা ১,০০০ মন গম নিতে চাইছি, ১,০০০ মন গম নিতে চাইছি, কৃষকের ১,০০০ মন গম আছে রেডি, কিন্তু কোনো কারণে কোম্পানি ১,০০০ মন গম লাগতেছে না, কোনো কারণে হয়তো এখন ৭০০ মন গম হয়ে যাচ্ছে। তাহলে ৭০০ মন গম এখন এই কোম্পানি নিচ্ছে। তাহলে এটা আমরা পরিবর্তন করতে পারলাম, ফ্লেক্সিবল, মানে এটা আমরা ওঠানামা করতে পারি, মানে কাস্টমাইজ করতে পারি ফরওয়ার্ড মার্কেট। আর ফিউচার মার্কেটটা একই রকম চুক্তি, ভবিষ্যতে পণ্য ক্রয় বিক্রয় হবে, বাট সেটা স্ট্যান্ডার্ডাইজ, মানে একবার প্রমিতকরণ, কোনো প্রকার পরিবর্তন হবে না। মানে ১,০০০ চুক্তিবদ্ধ হচ্ছে, ১,০০০ মনে নিতে হবে, এটাকে বলা হচ্ছে ফিউচার চুক্তি। এরকম কোনো জেট ফুয়েল কোম্পানি, কোনো বিমান কোম্পানি, মধ্যপ্রাচ্যের কোনো কোম্পানি, তেল কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে পারে যে আগামী ৬ মাস পর আমরা তেল নিব আপনার ওখানে, আপনার এত করে এত 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 দেব, এত এত লিটার পর্যন্ত আমরা তেল নিব, এরকম চুক্তিও করতে পারে। এগুলোর নাম হচ্ছে কি ফরওয়ার্ড মার্কেট। ভবিষ্যতে কোনো লেনদেন হবে, ভবিষ্যতে লেনদেনের জন্য আজকে চুক্তিবদ্ধ হওয়াকে ফরওয়ার্ড মার্কেট বলে। তাহলে ফরওয়ার্ড মার্কেট, ফিউচার মার্কেট জানলাম। ফরওয়ার্ড মার্কেট, ফিউচার মার্কেট একই সংখ্যা, জাস্ট ফরওয়ার্ড মার্কেট ফ্লেক্সিবল, মানে কম বেশি করা যায়, আর ফিউচার মার্কেটে কম বেশি করা যায় না। আচ্ছা, অপশন মার্কেট। অপশন মার্কেট এখানে বলা আছে যে একটি অপশন মার্কেট হলো এমন একটি বাজার যেখানে ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা বিকল্প চুক্তি কিনতে এবং বিক্রি করতে পারে। বিকল্পভাবে চুক্তি কোনো কিছু ক্রয় করতে পারবে, কোনো বিক্রয় করতে পারবে। একটি বিকল্প চুক্তি বা অপশন চুক্তি ক্রেতাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি পূর্বনির্ধারিত মূল্যে একটি অন্তর্নিহিত সম্পদ কেনা বা বিক্রি করার অধিকার দেয়, কিন্তু তা বাধ্যবাধকতা নয়। বাংলাদেশে অপশন মার্কেট তুলনামূলক
অনুন্নত এবং অপশন ট্রেডিং, স্পট বা ফরওয়ার্ডিং ট্রেডিং এর মতো জনপ্রিয় নয়। যাই হোক, কিছু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান তাদের ক্লায়েন্টের জন্য বিকল্প ট্রেডিং অফার করে। উদাহরণস্বরূপ, একজন বাংলাদেশি বিনিয়োগকারী ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত একটি স্টকের একটি কল অপশন কিনতে পারেন, যা তাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ব নির্ধারিত মূল্যে স্টক কেনার অধিকার দেয়। তাহলে এখানে আমাদের অপশন বলতে আমরা কোনো একটি মার্কেটে কোনো একটি, সাধারণত এগুলো আমাদের এই যে সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে হয়। হ্যাঁ, আমাদের আর্থিক সিকিউরিটিজ যে ক্রয় বিক্রয়, এই আর্থিক সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অপশন ইয়েটা চালু হয় যে আমরা এটা ক্রয় করলাম, আমরা কোনো সিকিউরিটিজ ক্রয় করলাম, অপশন থাকে এরকম যে আমি সিকিউরিটিজটা বিক্রি করতে পারবো, সিকিউরিটিজ দাম বেশি হলে সেই সিকিউরিটিজটা আমরা বিক্রি করতে পারবো, এরকম অপশন থাকে। তো এই অপশন মার্কেট আছে, আমরা এখানে আবার অপশন মার্কেট বিভিন্ন রকম হয়, সেটা আলোচনা পরে করবো। অর্থাৎ আমাদের এখানে একটা ইয়ে থাকে, মানে অপশন থাকে যে আমরা বিকল্প থাকে যে আমরা যে সিকিউরিটিজটা ক্রয় করেছি, যে সিকিউরিটিটা আমরা নিয়েছি, সেই সিকিউরিটিটা আমরা নির্দিষ্ট সময় পর মেয়াদের পূর্বেই এটা বিক্রি করতে পারবে। মানে আমরা সিকিউরিটিজ চুক্তিবদ্ধ হলাম, চুক্তিবদ্ধ হওয়ার পর সিকিউরিটির দাম বেড়ে গেল, মনে করছি লাভ হচ্ছে, তার আমরা সেই সিকিউরিটিটা অন্য কারো কাছে বিক্রি করে দিতাম, এরকম। আচ্ছা, অপশন মার্কেট না, আমাদের এই দুটার মধ্যে পার্থক্য আসার সম্ভাবনা রয়েছে, ফরওয়ার্ড মার্কেট এবং ফিউচার মার্কেট। ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন মানি এবং ক্রেডিট। এখানে আমাদের অর্থ এবং ঋণের মধ্যে পার্থক্য। অর্থ ও ঋণের মধ্যে পার্থক্য কি? অবশ্যই দুটি পার্থক্য রয়েছে। অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম, আর ঋণ হচ্ছে কারো কোনো অর্থের প্রয়োজন বা ঘাটতি মেটানোর জন্য কারো কাছ থেকে অর্থ সংস্থান করাটাই হচ্ছে ঋণ, তাই না? তাহলে অর্থ হচ্ছে কি বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হয়, ব্যবহৃত। আচ্ছা, তারপরে ক্রেডিট অর্থ বা পণ্য ধার করার ক্ষমতাকে বলা হয়, যা পরবর্তী তারিখে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি থাকে। তাহলে নির্দিষ্ট হারে সুদের বিনিময়ে যখন আমরা কোনো অর্থ যখন আমরা ধার করব বা কোনো পণ্য যখন আমরা নেব, তো তাকে ঋণ বলা হয়, তাই না? আচ্ছা, তাহলে অর্থ হচ্ছে একমাত্র অর্থের সংজ্ঞা হচ্ছে বিনিময়ের মাধ্যম, এই। আচ্ছা, তারপরে আছে আমরা ঋণ ও অর্থের মধ্যে পার্থক্য, এটা একটু করে নেবেন, এটা অত বেশি জটিল না, দেখতে হবে, পার্থক্যটা ভালো। মানি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম, সরি ইনস্ট্রুমেন্ট ডিফারেন্স বলে, অর্থ ও আর্থিক উপকরণ, এই জায়গায় বুঝতে হবে। এই জায়গাতে একটা জিনিস আমি আপনাদের ধরিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে, লিখতে সহজ হবে। অর্থটা হচ্ছে কি বিনিময়ের মাধ্যম, তাই না? যেটা টাকা পয়সা আপনার কাছে যেটা আছে সেটা হচ্ছে অর্থ। আর আর্থিক উপকরণটা কি? আমরা যদি কোনো কাস্টমার আপনার ব্যাংকে এফডিআর করেছে, আপনি কি করেছেন, একটা চেকের মতো একটা দিয়েছেন, অথবা কোনো ব্যাংকে একটা স্টেটমেন্ট দেয়, তাই না? স্টেটমেন্ট দেয়, এটার নাম হচ্ছে আর্থিক উপকরণ। এই যে এটার নাম হচ্ছে আর্থিক উপকরণ। আমরা যে বিভিন্ন প্রকার বন্ড, বিভিন্ন প্রকার, এটা হচ্ছে একবারে নগদানগদে একটা উদাহরণ দিয়ে বললাম। আর এরকম থাকতে পারে, আমাদের বন্ড থাকতে পারে, আমাদের ট্রেজারি বিল থাকতে পারে, এরকম আমাদের ডিবেঞ্চার থাকতে পারে, শেয়ার থাকতে পারে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের আর্থিক উপকরণ। তাহলে এখানে আর্থিক উপকরণ দুটোর মধ্যে পার্থক্য কি? তাহলে আমরা এটা হচ্ছে আমাদের কাছে, অর্থ হচ্ছে আমাদের কাছে যেটা বিনিময়ের মাধ্যম, আর আর্থিক উপকরণ হচ্ছে কোনো কিছুতে ইনভেস্ট করে, কোনো ইনভেস্টের আশায় না, কোনো কিছুতে ইনভেস্ট করে যে রিসিভ বা যে দলিলটা আমরা হাতে পাই, সেটা হচ্ছে আর্থিক উপকরণ। আমরা যদি কোনো কোম্পানির শেয়ার ক্রয় করি, শেয়ার ইনভেস্ট করলাম, কোনো কোম্পানির বন্ড ক্রয় করলাম, কোনো কোম্পানির ডিবেঞ্চার ক্রয় করলাম, এগুলো সবই হচ্ছে আর্থিক উপকরণ। তা এই অর্থের তারল্য বা নগদের যে নগদ রূপান্তরের ক্ষমতা সর্বাধিক, আর আর্থিক উপকরণের নগদের রূপান্তরতা সর্বাধিক নয়। যেমন আপনি শেয়ার যদি এখন বিক্রি করতে চান, সঙ্গে সঙ্গে বিক্রি করতে পারবেন, কিন্তু সঙ্গে সঙ্গে বিক্রি করতে পারবেন না, সময় লাগবে। এটাই, অর্থ সহজে তরল এবং রূপান্তর করা যায়, আর্থিক উপকরণ সহজে তাদের পরিবর্তন করা যায় না। মূল্য, এটা একটি নির্দিষ্ট মূল্য রয়েছে, হ্যাঁ। আর আমাদের অন্যদিকে আর্থিক উপকরণ যেটা নেই, সেটা আমাদের অন্তর্নিহিত সম্পদ বা নিরাপত্তা থেকে তাদের মূল্য অর্জন করে। আর্থিক ঝুঁকি, আমাদের সম্পদের এদের অর্থের আর্থিক ঝুঁকি এটা কম, কিন্তু অন্যান্য ইনস্ট্রুমেন্টের আর্থিক ঝুঁকি বেশি। যাই হোক, আপনি এফডিআর রিসিভ এবং নগদ টাকার মধ্যে পার্থক্যটা এখানে তুলে ধরবেন। স্বাভাবিকভাবে আপনার ব্যাংকে যে এফডিআর হয়, সেই এফডিআর রিসিপ্ট বা এফডিআর এর যে
আপনার ইনস্ট্রুমেন্ট বাবদ যেটা দেন সেটা এবং অর্থের মাধ্যমে যে পার্থক্য, এই পার্থক্যটা তুলে ধরবেন, তাহলে আপনি এটা লিখতে পারবেন। ডিসকাস দ্য ফাংশন পারফর্ম বাই ফাইন্যান্সিয়াল সিস্টেম। আচ্ছা, একটু আমি বলে দিই আপনাদের এই ইয়াটা শুরু করব 8:30টার দিকে থেকে শুরু করবো, হ্যাঁ। আর আজকে একটু লেট হয়েছে, রেগুলারই 8:30টার দিকে শুরু করবো, তা না হলে আমার 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত আমার প্রাইভেট থাকে, এই জন্য একটু সমস্যায় হয়ে যায় আর কি। আচ্ছা, আর্থিক ব্যবস্থা দ্বারা সম্পাদিত কার্যাবলী আলোচনা করুন। আচ্ছা, এটা কিছু তেমন না এখানে। না, আর্থিক ব্যবস্থা দ্বারা সম্পাদিত কার্যাবলী কি কি করে অর্থ সংগ্রহ মধ্যে বরাদ্দ করেন। আচ্ছা, এটা পারবে, এটা সহজ, এটা ইয়ে নাই। অর্থের কার্যাবলী, অর্থের আর্থিক ব্যবস্থার কার্যাবলী, এই কার্যাবলীটা আমাদের দেখতে হবে। এটা আর্থিক ব্যবস্থার কার্যাবলী। আচ্ছা, আপনাদের মনে হয় ওএম আছে না? আমাদের এটা 3টা অধ্যায় তো, 3টা অধ্যায়, 6টা অধ্যায় আমাদের শেষ হবে, পরের অধ্যায়গুলো ছোট ছোট আছে ইনশাল্লাহ। আর এরপর ম্যাথ গুলো দেখবো। ম্যাথ গুলো খুব বেশি যে ম্যাথ আছে ওরকম না, যে ম্যাথ গুলো এসেছিল সেই ম্যাথ গুলো আমরা পর্যালোচনা করবো। তো আপনার যাদের ওএম আছে, ওএমটা একটু বের করে ওএমটা একটু আমরা দেখি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা নতুন আরেকবার লিঙ্কে টাচ করে জয়েন করেন।